এত বড় সাহস পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় উপদেষ্টা ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো, ওখানে কিন্তু আসলে ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে। আসিফ নজরুল সাহেব কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। গত 8 নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় কাদের। আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল, নাকি সে নিজেই তাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল? 3 মাস দেশেই লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন, কেন তাকে গ্রেফতার করা হয়? প্রশাসন জানে না, পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন। কিন্তু কোনো প্রমাণ নাই এখনো। প্রমাণের আগেই হাজার দশেক গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। দীর্ঘ 3 মাস আসিফ নজরুলের বাসায় লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত। ওবায়দুল কাদের উনি বাংলাদেশেই ছিলেন প্রায় 90 দিন। এতদিন কোথায় ছিলেন আসলে জানে সব, সরকার জানে। কিভাবে ওবায়দুল কাদের 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল? কেন আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। আসিফ নজরুল এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই, যে টাকা যেমনি দিচ্ছে ওইভাবে কামাচ্ছে। কামাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। এবার স্বরাষ্ট্র উপদেষ্টা কি ফিটার খান কিনা শিশু কিনা জিজ্ঞাসা করলেন। এমন ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল জানতে চেয়েছে। মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যেগুলো ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা দর্শক, এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই এক মুহূর্ত না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এই নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরই ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানই পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারীবাদ চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার। এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত, তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায়। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্রাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলোর সাংবাদিক উম্মেশ শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও।
জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন, কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছে। প্রথমত, জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে। 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে, তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে। যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের। যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলিয়ে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। 1.5 দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনো নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বুলি কপচাচ্ছেন। যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনার যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন।
যেই নাটক শুরু করেছেন আপনি, আপনার কাছে আমি গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম? পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন, এর সুরাহা করার জন্য আপনার কাছে আজ থেকে 20 দিন আগে আমি গিয়েছিলাম, আমি আর তারেক। আপনি স্মারকলিপি রিসিভ করলেন না। আপনি কত বড় দুঃসাহস! শেখ হাসিনার সাথে যারা যারা ছিল, যেসব মন্ত্রী ছিল, তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন। যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয়, তাহলে আপনিও যে ভারতের দালাল, আপনিও যে শেখ হাসিনার দালাল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে ভাবেন, নাহলে চেয়ার সব ব্যাংকে তস করে দেবো। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। আমরা মাঠের লড়াকু, আমরা গালবাস না, আমরা মাঠের লড়াকু। সাবধান। আসিফ নজরুল, এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন, তাই না? আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন। যারা, যেসব এলিট, যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি, আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে, সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চিনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই। এবার একটু কি করছে, ফেসবুকে টুকটাক মাইরা কথা বলা, উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন। আচ্ছা আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি হচ্ছে ভারতের দালাল। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো, 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন, আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ তুলবো? আমি তুলবো। অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন, আর নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী। আক্তার, নাহিদ, আসিফ হচ্ছে আমাদের কর্মী। সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রী উপদেষ্টা বানাইলেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। এর ফলে কি হয়েছে? আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে, আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম 1.5 মাস কি হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা আপনি করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা। দ্বিতীয়ত, আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। যে সমস্ত লুটেরারা, দুর্নীতিবাজেরা, খুনিরা দেশকে 16 বছরে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল। সেই ওবায়দুল কাদের, যিনি সরাসরি 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, মারার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন। সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আয়েসে নাকি 3 মাস কাটিয়ে
খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে। বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী, তথা আপনি যদি শেখ হাসিনাকে 1 নম্বর অপরাধী মনে করেন তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের 2য় নম্বর অপরাধী। এবং অনেক ক্ষেত্রে যদি তাকে আপনি 1 নম্বরও ধরেন তাও ভুল হবে না, এই জন্য যে দালালি করতে করতে, চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার, খুন খারাপি, হত্যা, রাজধানী লুটতারাজ, মানুষকে মারা, পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা, প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা, এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব। কি ঘটে যায় তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছেন। প্রশাসন জানে না, পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব, আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে 600-র মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশে আপনি আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে, কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন। কিন্তু কোনো খুনি, কোনো অপরাধী, কোনো লুটেরা, কোনো দর্শনকারী, কোনো হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের প্রতি সিম্পিথি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই। যদি ওই 600 লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে, এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে, আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না। অতএব এই 600 লোকের বায়োডাটা সব আপনার কাছে আছে। এই 600 লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন। তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই বাংলাদেশ, সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, ওই 600 লোকের যেমন বিচার করতে হবে, পাশাপাশি 600 লোকের তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে। আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব, আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে, ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে, প্রত্যেককে দিতে হবে এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে। তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো সংস্কার, আইন, নির্বাচন কোনো কিছুতে লাভ নাই যদি আমরা খুনি, লম্পট, দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দিই। কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ, সে আবার খুন করার জন্য উদ্গ্রীব হবে। অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম, ওবায়দুল কাদের ইস্যুটা, এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে। এই কাণ্ডের কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। কারণ এই অভদ্র কিংবা ভদ্র, আপনি বলেন, ভদ্র তো বলার সুযোগ নেই, এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন, এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শুট করবে। এই শব্দই বলেছে যে শুট করার নির্দেশ দেওয়া হয়েছে, অতএব কেউ সামনে যেন না যায়, সামনে যেন না বের হয়। তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না। কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে, কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে, এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না। ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই দোষরদেরকেও কিন্তু শায়েস্তা করা হবে বাংলার মাটিতে। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই। জনগণ এখন একটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার, তার ফাঁসি, এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি, এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। খুনের বদলে খুন যারা খুন করেছে এই খুনিদেরকে কোনো ক্ষমা করার সুযোগ নাই, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। জাতির হৃদয়ের রক্তক্ষরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে। অর্থাৎ এই ইস্যুতে কোনো ছাড় নাই। এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে ছাড় হতে পারে। নির্বাচন 5 দিন আগে হবে না পরে হবে, কে কোন দল করবে, কি করবে করবে না, কে ক্ষমতায় আসবে কখন আসবে, ভিন্ন জিনিস। কিন্তু এই ফেসিবাদের
দোষর যারা খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা করবে, এবং আমি মনে করি এই বিডিআর বিদ্রোহের মূল সেখানেও নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের দুটি ডিসিশন নিয়েছে। এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার ৮০,০০০ কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং আপনার পুতুল কি বলে আরেকটা হচ্ছে তার যে শেখ রেহানার মেয়ে, এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই তাদের এই তদন্ত করতে হবে, এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের প্রত্যেককে সেখানে অবশ্যই আমাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে তদন্ত করে আইনের মাধ্যমে এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে, এই ৮০,০০০ কোটি টাকা তো এটা তো একটা জায়গা, ৯টা প্রজেক্টে। আপনারা জানেন যে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার ওই কি বলে মানে উন্নয়ন প্রজেক্ট, এটা সেটা বেপচা, এরকম করে প্রায় ৮টা প্রজেক্ট, 9টা প্রজেক্টের এত হাজার কোটি টাকা, কিন্তু এর বাহিরে কত কোটি কোটি টাকা যে তারা লোপাট করেছে সেটার বিচার করতে হবে। এবং আজকের একটি জিনিস নতুন করে এসেছে সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহাল। আমি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালই শুধুমাত্র নয়, বরং এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা যারা বাতিল করেছিল, বিগত দিনে যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে এই ধরনের অপকর্ম করেছিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে। এখানেই প্রশ্ন, ঠিক কতটা তাদের সাহায্য করতে পারে চীন এবং ভারতবর্ষ? চীন এবং ভারত এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কিন্তু এই রাখাইন প্রদেশ, মংডু যে শহর সেটা এবং আরাকানদের নিয়ে নিজেদের মতো গুটি সাজাতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু নতুন জল্পনা তৈরি হয়েছে যে বাংলাদেশ সীমান্তে কি নতুন রাষ্ট্রের ঘোষণা করে দেবে আরাকান আর্মিরা। আর নতুন রাষ্ট্র যদি হয় তাহলে চীন, বাংলাদেশ এবং ভারতবর্ষ, এর পাশাপাশি আমেরিকাও যে কোথাও গিয়ে একটা লাভবান হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। আর সব নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রাখাইন প্রদেশকে নিয়ে বা আরাকান আর্মিদের নিয়ে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু নিজেদের মতো করে অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে। এবং নিঃসন্দেহে এটা বলা ভালো, বাংলাদেশ সরকারের যে দাবি যে ভারতবর্ষ যেন এই আরাকান ইস্যুতে একটু বাংলাদেশের সহায়তা করে, এইখানে কিন্তু অজিত দোভাল ঠিক কতটা বাংলাদেশকে সহায়তা করবে তাও কিন্তু একটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। কারণ এখানে ভারতবর্ষের কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট হয়ে আছে। কালকে কি ঘটেছে আমি একটু আপনাদের বলে দিই। সেন্ট মার্টিনস লাগোয়া যে দ্বীপ, সেই বাসিন্দারা জানাচ্ছেন কালকে রাখাইন প্রদেশ থেকে, যেই রাখাইন প্রদেশের ৮০% জায়গা আরাকান আর্মি দখল করে নিয়েছিলেন, এই আরাকান আর্মিদের থেকে বলা হচ্ছে তারা আস্তে আস্তে রাখাইনের ১০০% দখল করে নেবে। আর এই রাখাইন প্রদেশের ঠিক একদম বিপরীতে কিন্তু অবস্থান করছে কক্সবাজার, অর্থাৎ রক্তের স্বাদ কিন্তু পেয়ে গেছে আরাকান আর্মি। এই আরাকান আর্মিরা কিন্তু দিনের পর দিন বাংলাদেশের সেন্ট মার্টিনসকে নিজেদের অধীনে নেওয়ার জন্য একাধিক লড়াই করেছেন। সে সময় শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক সামুদ্রিক যে আদালত, সেখানে গিয়ে লড়াই করে আরাকানদের বিরুদ্ধে লড়াই করে সেন্ট মার্টিনসকে বাংলাদেশের অন্তর্গত করতে পেরেছিলেন। কিন্তু বর্তমান সময় পরিধি এবং পরিসর সম্পূর্ণভাবে বদলে গেছে। এখান থেকে আরাকানরা যে বিদেশি সাপোর্ট পাচ্ছে, বিদেশি শক্তির সাপোর্ট পাচ্ছে, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। আর এখানেই সম্ভাবনা, যদি আরাকানরা নতুন রাষ্ট্র নিজেদেরকে ঘোষণা করে দেয়, মানে মায়ানমারের থেকে বেরিয়ে এসে তারা নিজের দেশকে স্বাধীন একটা দেশ, আরাকান দেশ হিসাবে ঘোষণা করে দেয়, তাহলে ভারত এবং বাংলাদেশ বা চীন কি পাকিস্তান বা এই যে আমেরিকা, তারা ঠিক কোন দিকে যেতে পারবে। দেখুন, এই পার্টিকুলার জায়গাটি কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারত এবং চীন কিন্তু এই রাখাইন প্রদেশের অন্তর্গত বিভিন্ন জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করে দিয়েছে ইতিমধ্যেই। চীনের যদি ইনভেস্টমেন্টটা দেখেন তাহলে দেখবেন এই পার্টিকুলার মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে গভীর সমুদ্র বন্দর কিন্তু তারা তৈরি করেছে, যে গভীর সমুদ্র বন্দর থেকে গ্যাস চীনে কিন্তু বর্তমানে যায়। পাশাপাশি তারা বেল্টের ইনিশিয়েটিভ নিয়েছে, ঠিক যেখান দিয়ে তারা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কিন্তু এই অঞ্চল থেকে বিভিন্ন চৈনিক দ্রব্য যায়, গ্যাস যায়। ফলে এই রাখাইন প্রদেশ কিংবা আরাকান আর্মির যে দখলে থাকা বন্দর অঞ্চলটি চীন কিন্তু ইতিমধ্যেই নিজেদের দখলে চাইবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাশাপাশি এই পুরো জায়গায় ১৩,০০০ মেগাওয়াট সম্পূর্ণ একটি জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু চীন তৈরি করে দিয়েছিল মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্কের জন্য। এবং মায়ানমার আর্মিকে কিন্তু দিনের পর দিন
ফান্ডিং করেছে এবং এই মায়ানমারের যে সরকারি আর্মি জুনটা বাহিনী তারা কিন্তু চীনের মদতপুষ্ট, এই অভিযোগ কিন্তু আরাকানদের পক্ষ থেকে তোলা হয়েছে। আর চীন কিন্তু বর্তমানে বাংলাদেশকে বিভিন্ন কিছুতে সহায়তা করে, ফলে চীন এবং বাংলাদেশের এই দ্বৈরথ, এই সংযুক্তিকরণ আরাকানরা কিন্তু প্রথম থেকেই মেনে নেয়নি। ভারতবর্ষও কিন্তু সেভেন সিস্টার্সের যে সমস্যা, সেই সমস্যা এড়াতে কালাদান বন্ধ তৈরি করে দিয়েছিল এই অঞ্চলকে কেন্দ্র করে, ফলে ভারতেরও কিন্তু এখানে ইন্টারেস্ট আছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গ এই বিষয়ের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। ভারতের উত্তর পূর্ব অংশে সব থেকে বেশি এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো মণিপুর সমস্যা। আর এখানে কিন্তু কুকি এবং মিতেই এই দুই গ্রুপের মধ্যে নিজস্ব ঘরোয়া অন্তর্দ্বন্দ্ব দেখা যায়, যারা দুজনেই শিডিউল ট্রাইব বা এসসি প্রকৃতির। আর অনেকে বলেন এই যে মণিপুর সমস্যা তা বিভিন্ন সময় বৈদেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর সপক্ষে একাধিক যুক্তিও আছে, কারণ এই সকল যে বিদ্রোহী গ্রুপ তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে কারা, এই প্রশ্ন কিন্তু তুলেছে ভারতের একাধিক ইন্টেলিজেন্স। একটা আন্দোলন চালাতে প্রয়োজন বিপুল পরিমাণে পয়সা, সেই পয়সার যোগান এদেরকে দিচ্ছে কারা? কারণ ভারত সরকার তো এই ধরনের আন্দোলনকে অনুমোদনই দেয় না। ভারতবর্ষ কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার এখন মণিপুরে গিয়ে সরকারিভাবে মিটিংই করেনি একটা কারণে, কোনোভাবে এই ইস্যুটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু ভারতবর্ষ করতে চাইছে না, এরকমই মনে করেছেন একাধিক ইন্টেলিজেন্স কর্তা। আর এই কুকি বা মিতেই বা মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দিনের পর দিন আন্দোলন চালাচ্ছে, তাদেরকে ফান্ডিং কারা করছে, তাদেরকে অস্ত্র কারা পাঠাচ্ছে, এবং তারা কিভাবে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, এই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু এই প্রশ্ন যখন তুলেছেন, তখন দেখা যাচ্ছে এদের পিছনে কিন্তু বৈদেশিক এক শক্তি আছে। হতে পারে চীন, হতে পারে আমেরিকা, যারা উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। দিনের পর দিন ভারত সরকার এই পুরো বিষয়টাকে অগ্রাহ্য করে ভারতের ইন্টিগ্রাল পার্ট হিসাবে ওই জায়গায় ডেভেলপমেন্ট করার কিন্তু চেষ্টা করেছে। একাধিক প্রজেক্টের যদি আপনারা হিসাব দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই চীন যেভাবে এই উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করেছে, তার পাল্টা হিসাবে ভারত সরকার কিন্তু এই পুরো বিষয়টায় অত্যন্ত ডিপ্লোম্যাসি দেখিয়েছে। এবং সম্প্রতি ভারতের অজিত দোভালও কিন্তু চীনের এক মিনিস্টারের সঙ্গে, চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী শক্তিশালী ব্যক্তির সঙ্গে কিন্তু মিটিং করেছেন। ফলে এই উত্তর পূর্ব জায়গা নিয়ে ভারত কিন্তু ইতিমধ্যেই ঘেটে আছে। ফলে এই উত্তর পূর্ব গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মি, মায়ানমারের বিদ্রোহী গ্রুপের মধ্যে কিন্তু একাধিক মিল আছে, এবং অনেকে এটাও মনে করেন এদের দুইয়ের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত যে মিল আছে, তাতে কিন্তু এদের দুই পক্ষের মধ্যে সমর্থনও আছে, দুই পক্ষের মধ্যে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আছে। ফলে এই পুরো বিষয়টা ভারতের কাছেও কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, সেটা কিন্তু আপনারা মাথায় রাখুন। এবার আরেকটু পিছনে যাওয়া যাক। শেখ হাসিনার একটা কথা আমাদের বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপকে কোনো এক শ্বেতাঙ্গ ব্যক্তি নাকি চাইছেন। দেখুন, এই উত্তর পূর্ব অংশতে, যখন ভারতের উত্তর পূর্ব অংশতে বিদেশি কোনো শক্তি সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারছে না, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে না, তখন তারা বিকল্প পথ হিসাবে বাংলাদেশকে বেছে নেন। বাংলাদেশের সেন্ট মার্টিনসকে প্রথমে চেয়েছিলেন, পরবর্তীকালে শোনা যায় তারা বাংলাদেশে একটা এয়ার বেস তৈরি করতে চাইছেন। এই বিদেশি শক্তি যদি বাংলাদেশে এয়ার বেস তৈরি করতে পারতো, তাহলে কিন্তু তারা চীনের উপরে সরাসরি নজরদারি চালাতে পারতো। এখানে বিদেশি শক্তি মানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডোনাল্ড লু এবং আমেরিকার কথা কিন্তু শেখ হাসিনা বলতে চেয়েছিলেন, যারা বারংবার করে বাংলাদেশে একটি এয়ারবেস তৈরি করতে চেয়েছিলেন। এই এয়ারবেস তৈরি হলে যারা চীনের উপর নজরদারি রাখতে পারবেন, চীনের উপর নজরদারি রাখার পর তারা ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক চাল কিন্তু খেলতে পারবেন, যা শেখ হাসিনা কিন্তু প্রবলভাবে বাধা সৃষ্টি করেছিলেন, যার ফলে এক ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা ঘটনা যদি পাশাপাশি সাজান, তাহলে দেখতে পাবেন একে অপরের সঙ্গে লিঙ্ক আপ। মানে আরাকান আর্মির হঠাৎ করে জেগে ওঠা, জুনটা সরকারের উপর থেকে চীনের সমর্থন তুলে নেওয়া, নর্থ ইস্টে এই যে বিদ্রোহী গ্রুপ, মণিপুরের একাধিক ঝুটঝামেলা দিনের পর দিন চলতে থাকা, এবং বাংলাদেশের এই সামরিক ঘাঁটি তৈরি করা, এবং বিদেশি শক্তি মানে বসে থাকছে না, তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার করে আওয়ামী লীগ কিভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সাকিবের যে ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে। এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি, হিজড়াদের আন্দোলন দেখেছি, আনসারদের দেখেছি, দফাদারদের দেখেছি, শিক্ষকদের দেখেছি, বিভিন্ন জনের আন্দোলন দেখেছি। এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না, কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে।
আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন তারা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল, আমার যা ধারণা, তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে। তো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী, এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি আমাকে তথ্য জানিয়েছেন তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজিএফআই, আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি, ডিজিএফআই তিনি এই পরিকল্পনার সাথে জড়িত। তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, কিভাবে কি করা যায়, কোথায় কি করা যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজিএফআই কে অতি সত্বর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা। তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে, 5ই আগস্টের আগে এই ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। এখন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা নানান জনের কথা বলবেন, তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশের যেই বিপ্লবটা হলো, এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই 19 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, একজন আওয়ামী লীগের, এটা তো খারাপ তাই না, এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে। তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে। তারা এই 19 থেকে এই 5 তারিখ পর্যন্ত যারা কথা বলে না এই দেশে, মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোনো দায়িত্ব পালন করতে দিবে না। আমি মনে করি এই মাশরাফি থেকে শুরু করে যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নেওয়া হয়, অন্তত যারাই চুপ ছিল, যেই চুপ ছিল, প্রতিটা মানুষ, আমি করি বাংলাদেশের প্রতিটা নাগরিককে যে ফেসবুকেও যে একটা ছোট্ট একটা প্রতিবাদ করতে পারেনি যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে। যারা অক্ষম, এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনই যেতে পারবে না। এগুলো সবই এই 16 ডিসেম্বর থেকে 26শে মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ। আস্তে আস্তে কিছু কলাম লেখা শুরু হবে। আপনি দেখেন মাহফুজ আনাম 2 দিন আগে ডেইলি স্টারে কলাম লিখেছে 7ই মার্চ নিয়ে, শেখ মুজিবকে নিয়ে তারা এখন দরদ উতলে উঠছে। এগুলি সবই এর অংশ। কিছু কলাম লিখবে। প্রথম আলো ডেইলি স্টার, খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।